আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা প্রাপ্তি। জানি এই কোশ্চেনটা বইয়ে দেখে অনেকে যে চিত্রটা দেওয়া আছে সেটা দেখে রেখে দিয়ে চলে যায়, কারণ চিত্রটা ঠিক হিজিবিজি টাইপের দেওয়া আছে এবং অনেকে একটু বুঝতে পারে না কি বলছে, যার জন্য এই প্রশ্নটা পড়াই বাদ দিয়ে দেয়। সুতরাং আজকে আমরা যে প্রথমে একটু বলে নেই যে আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রথম বর্ষের এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। যারা আগের লেকচারগুলো দেখোনি তোমরা আই বাটনে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশন চেক করে প্লে লিস্টে দেখতে পারো। এবং তার আগে একটা কথা বলে নিই যে এই লেকচারগুলো আমি এমনভাবে সাজিয়েছি যে একটা পাত দিয়ে যদি আরেকটা দেখা হয় তাহলে অনেকখানি কষ্ট হবে বোঝার জন্য। যেমন আজকে আমি এটা নিয়ে আলোচনা করব, এটার সাথে আমাদের উৎপাদন বন্ধের বিন্দু, তারপরে হচ্ছে আমাদের ভারসাম্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত রয়েছে। অর্থাৎ সিরিয়াল অনুযায়ী দেখলে বিষয়গুলো বুঝতে সমস্যা হবে না। যেমন স্থির এবং পরিবর্তনীয় খরচ, ফার্মের এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটাতে প্রত্যেকটা কোশ্চেনে প্রায় সব কোশ্চেনে স্থির খরচ কি পরিবর্তনীয় খরচ কি, অর্থাৎ স্থির এবং পরিবর্তনীয় খরচের একটা রিলেশন এখানে স্থাপন করা হয়। যদি তোমরা এই যে চতুর্থ লেকচারে চতুর্থ অধ্যায় মেবি আমার ঠিক মনে নেই, টিসি টিএফসি ইত্যাদি আমি পড়িয়েছিলাম, সেখানে আমরা স্থির এবং পরিবর্তনীয় খরচকে সুন্দর করে কিন্তু অনেকবার বুঝিয়ে দিয়েছি, অনেকবার ওই অধ্যায়ে। যদি ওই অধ্যায়গুলো সিরিয়াল অনুসারে আসা হয় তাহলে কিন্তু এখানে এত প্রবলেম হবে না। আচ্ছা, বেশি কথা না বলে আমরা শুরু করি যে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা প্রাপ্তিকে। তো এটা আমি বর্ণনা করব, বিশ্লেষণ করার আগে আমি কিছু এখানে লিখে দিব যে এই সূত্রগুলোকে আমরা ফলো করলে চিত্র আর্ট করবো, কারণ চিত্রটা একটু দেখে এখানে একটু ভয়ের বিষয় রয়েছে। ভয় পাই, ফার্স্টে আমিও ভয় পেয়েছিলাম যখন আমি পড়েছিলাম। আচ্ছা, বাদ দিই আমরা। তো 1 নম্বর পয়েন্ট আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে যোগান বোঝাচ্ছি যে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা প্রাপ্তি। আমরা সবাই জানি যে ফার্ম ভারসাম্য কীভাবে লাভ করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, যে হচ্ছে এখানে আমাদের থাকে হচ্ছে এআর এবং এটা হচ্ছে আমাদের এমআর। এই রেখাটা আমাদের এআর এমআর রেখা এবং ভারসাম্য অর্জনের শর্ত হচ্ছে যে নিচ থেকে উপর দিকে কী করবে, আমাদের এমসি রেখা ছেদ করবে। যে বিন্দুতে এমসি রেখা নিচ থেকে উপর দিকে এমআর রেখাকে ছেদ করবে সেটাই আমাদের হচ্ছে ভারসাম্য বিন্দু। তো আমাদের ভারসাম্যটা দেখতে এরকম, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা বাদ দিই। তো এমসি রেখাটা কি সেটা আমরা এখানে দেখলাম যে এমসি রেখা, এখানে এমসি রেখা এই প্রশ্নের ক্ষেত্রে এমসি রেখা উৎপাদনের পরিমাণ, এমসি রেখা এখানে উৎপাদনের পরিমাণ নির্দেশ করবে। ওকে, তার মানে যদি এমসি রেখা উৎপাদনের পরিমাণ নির্দেশ করে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এমসি রেখা আমাদের কি করবে, যোগান নির্দেশ করবে। অর্থাৎ আমরা যে যোগান রেখা পাবো সেটা মূলত কোথায় থেকে পাবো, ফার্স্ট অফ অল আমরা এমসি রেখা থেকে মূলত যোগান রেখাটা পেয়ে যাব। এমসি রেখায় হচ্ছে আমাদের কি যোগান রেখা। আচ্ছা, নাম্বার 2 যে এখানে ফার্ম পরিবর্তনীয় খরচ তুলতে সক্ষম হয়। এখন আবার আসছে এই পরিবর্তনীয় খরচ তোলা মানে আবার কি। আচ্ছা, আমি সব কিছু বিশ্লেষণ করে দেবো। এখানে ছোট্ট করে আমি একটু এখানে বলে নিই, যখন আমরা পড়েছিলাম যে লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাওয়া কি সম্ভব, তখন আমরা দেখেছিলাম যে এই যে এভিসি, এই যে আমাদের এভিসি রেখা রয়েছে, এই এভিসি রেখার নিচে যেটুকু থাকে, এবিসির নিচে যেটুকু অবস্থান করবে সেটা হচ্ছে আমাদের পরিবর্তনীয় খরচ। এবিসি রেখার নিচে যেটা অবস্থান করবে সেটা হচ্ছে আমাদের পরিবর্তনীয় খরচ। তো এখানে আমরা বলেছি যে পরিবর্তনীয় খরচ তুলতে সক্ষম হবে, অর্থাৎ এবিসির নিচে যে খরচটা রয়েছে সেটা ফার্মটা তুলতে সক্ষম হবে। যদি সেটা তুলতে সক্ষম হয় তার মানে হচ্ছে আমাদের যে এভিসি এর নিচের অংশ, এগুলো হিজিবিজি লাগছে, একটু কষ্ট করে শোনা, যখন আমি চিত্র আর্ট করবো এই কথাগুলোর সাথে মানে ম্যাচ করে দেবো। কিন্তু চিত্র আর্ট করার আগে আমাদের এই কয়টা বিষয় বা বর্ণনা লেখার আগে এই কয়টা বিষয় মনে রাখতে হবে যে এভিসি এর নিচের অংশ যোগান হিসেবে গণ্য হবে না। তার মানে যোগান গণ্য হবে কি, এভিসি এর উপরের অংশ, এভিসি এর উপরের অংশ যোগান হিসেবে গণ্য হবে। এবিসি এর উপরের অংশ ইকুয়াল টু যোগান। আর এখানে যোগান রেখা নির্দেশ করবে কি, আমাদের এমসি রেখা যোগান রেখা নির্দেশ করবে। ওকে, আমরা এখন আমাদের মূল পয়েন্টে চলে যাই। আমাদের এখানে দুইটা চিত্র প্রয়োজন হবে। প্রথমে আমাদের এখানে দুইটা চিত্র আর্ট করতে হবে, যার কারণে আমি আমাদের যে নোটটুকু রয়েছে সেটাকে আমি ভাঁজ করে উপরে রেখেছি। এখন আমরা এই যে ফুল যে পিসটা দেখতে পাচ্ছ এখানে আমরা কি করব, আমরা হচ্ছে যে মূল চিত্রটা সেটা আর্ট করব। সুতরাং আমরা এখানে আমাদের দুইটা চিত্র আর্ট করতে হবে। দুইটা চিত্রের জন্য আমাদের কি দরকার, আমাদের কি দরকার, গ্রাফ দরকার, রাইট? আচ্ছা, দুইটা গ্রাফ দরকার। এখন এটা হচ্ছে আমাদের ও এক্স অক্ষ, এটাও আমাদের ও এক্স অক্ষ।
এটা আমাদের ও ওয়াই অক্ষ, এটা আমাদের ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষ বরাবর ক নাম্বার ধরলাম, এটা ক নাম্বার চিত্র, এটা আমাদের খ নাম্বার চিত্র। ও এক্স অক্ষ বরাবর ক নাম্বারে থাকবে হচ্ছে উৎপাদন, ঠিক আছে, এটা থাকবে হচ্ছে উৎপাদন। এবং এই চিত্রতে ও এক্স অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি যোগান, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এটা ও ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে দাম, আয়, গড় খরচ, যেটা আমরা অনেকবার দেখেছি, দাম, আয় এবং খরচ। আচ্ছা, এখানে ও আয় অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দাম। এখন ক নাম্বার, এটা হচ্ছে আমাদের মেইন চিত্র। মেইন চিত্রতে আমরা কি করব, আমরা তিনটা সরলরেখা নেব, একটা সরলরেখা, দুইটা সরলরেখা, তিনটা সরলরেখা। এই সরলরেখাগুলো কি আমি জানি যে তোমরা যারা আগের লেকচারগুলো দেখো, মানে নিয়মিত কী বলে সিরিয়াল অনুসারে দেখো, তারা এগুলো নিয়ে অত বেশি কনফিউজ না, কারণ আমি সবগুলো চেষ্টা করি যে সিরিয়াল অনুসারে দেওয়ার জন্য। আমি থাম্বনেইলে সুন্দর করে লিখে দিই যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। সুতরাং আমি চেষ্টা করবো, আমি চাইবো যে তোমরা হচ্ছে সিরিয়াল অনুসারে লেকচারগুলো দেখা ট্রাই করো। আচ্ছা, তার মানে এই রেখাগুলো হচ্ছে আমাদের কি এ আর এম আর রেখা, এই রেখাগুলো আমাদের কি এ আর এম আর রেখা, এ আর এম আর রেখা। আচ্ছা, এখন আমাদের কি প্রয়োজন হবে, ভারসাম্যের প্রয়োজন হবে। আমরা চিত্রতে কিন্তু দেখেছিলাম ভারসাম্য কিভাবে হয়, এমসি রেখার প্রয়োজন হয়। সুতরাং আমরা যেহেতু এখানে তিনটা রেখা নিয়েছি, আমরা তিনটা রেখাতেই ভারসাম্যের বিষয়গুলো আলোচনা করব। সুতরাং এমসি রেখাটা আমরা নিচ থেকে উপর দিকে কি করব, এমসি রেখাটা দিয়ে দেব, এমসি, ঠিক আছে। আর আমরা এখানে আলোচনা করছি হচ্ছে স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালীনটার ইংলিশ কি, শর্ট রান। সুতরাং এমসির আগে আমরা কি নিয়ে আসবো, একটা এস নিয়ে আসবো, শর্ট রান মার্জিনাল কস্ট। তার মানে কি স্বল্পকালীন বোঝাচ্ছে, এস দ্বারা স্বল্পকালীন বোঝালো। তার মানে এখানে ভারসাম্য অর্জিত হলো। ভারসাম্য অর্জিত হওয়ার পরে আমাদের যেটা নিয়ে আসতে হয় সেটা হচ্ছে আমাদের এসি রেখা। এসি রেখা দ্বারা আমরা বুঝি যে লাভ লোকসান কী হচ্ছে ইত্যাদি বিষয়। সুতরাং এসি রেখাটাকে আমরা কোথায় রাখবো, এসি রেখাটাকে রাখবো আমরা এই যে 2 নম্বর পয়েন্টে, অর্থাৎ 2 নম্বর যে রেখাটা রয়েছে, সরলরেখা রয়েছে, এমআর রেখা রয়েছে, সেই 2 নম্বর এমআর রেখাতে আমরা কি করব, এসিকে রাখবো, এ সি। যেহেতু আমরা এখানে স্বল্পকালীন আলোচনা করছি, স্বল্পকালীন ভারসাম্য, দীর্ঘকালীন কিন্তু নয়, স্বল্পকালীন। সুতরাং এখানে সামনে কি দেবো, একটা এস দিয়ে দেবো, কাহিনী শেষ। এখন আমরা এখানে দেখছিলাম যে এখানে এভিসি এর একটা কিছু বিষয় রয়েছে, আমাদের এভিসিকে নিয়ে আসতে হবে। সুতরাং 2 নম্বরে নিয়েছি আমরা এসি, এবং 3 নম্বরে আমরা যে দাগটা মানে রেখাটা নেব সেটা হচ্ছে আমাদের এ ভি সি। তার মানে আমরা পয়েন্ট কয়টা নিচ্ছি, 3টা। দেখো আমাদের একটা আছে হচ্ছে এসএমসি, তারপরে আমাদের আছে এসএসি, তারপরে আছে আমাদের এভিসি। আমরা এই 3টা পয়েন্টকে টার্গেট করে কাজ করব। 2 নম্বরে আমাদের চিত্র আট করে মনে রাখতে হয়, কারণ এই জন্য আমি বলি যে কয়টা ভিতরে নিতে হবে, কোথায় কি নিতে হবে। তার মানে মনে রাখো তোমরা, এখানে 2 নম্বর পয়েন্টে থাকবে হচ্ছে এসি, 3 নম্বর পয়েন্টে থাকবে হচ্ছে এভিসি। এখন মূল বিষয় আমরা আসি, এখান থেকে কী দেখব। আমরা এখানে দেখেছি যে এমসি রেখা উৎপাদনের পরিমাণ নির্দেশ করে, তার মানে হচ্ছে এমসি আমাদের যোগান রেখা, ঠিক আছে। এবং আমরা এখানে আরেকটা পয়েন্ট বলেছি যে এভিসি এর উপরের অংশ যোগান নির্দেশ করে, এভিসি এর নিচে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু যোগান নির্দেশ কি করবে না, এই অংশটুকু যোগান নির্দেশ করবে না। আমরা যদি এটাকে বি সি এবং এইটাকে যদি আমরা ডি দেই, আমরা এটা বি সি ডি দিলাম, ওকে। এখন এটাকে যদি এটা তো আছেই, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এখান থেকে চিত্র আউট করার চেষ্টা করব। তার মানে এভিসি এর নিচে যেটুকু আছে সেটুকুর কোনো কাহিনী আমরা করব না। এই যে বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এভিসি পয়েন্ট, এভিসি এর উপর পর্যন্ত আমরা যোগান নির্দেশ করব। সুতরাং এখান থেকে যেহেতু আমাদের যোগান রেখা শুরু হচ্ছে, এভিসি এর নিচে থেকে নয়, এভিসি যেহেতু এখানে ছেদ করেছে, সুতরাং এটা সোজা করে, এটা সোজা করে, এটা সোজা করে আমরা কি করব, এখানে পয়েন্ট একটা নিলাম, ঠিক আছে। তারপরে এই সি বিন্দু কিন্তু এখানে যোগান নির্দেশ করছে। কেন যোগান নির্দেশ করছে, কারণ এই সবগুলো কিন্তু এভিসির উপরে, এভিসি পয়েন্ট কিন্তু এখানে, এবং সি পয়েন্ট, ডি পয়েন্ট, এগুলো কিন্তু সবই যোগান নির্দেশ করছে এভিসির উপরে যেহেতু। সুতরাং সি পয়েন্টে সোজা করে আমরা একটা নিলাম, এই যে এখানে নিলাম। ডি পয়েন্টে সোজা করে, ডি পয়েন্টে সোজা করে আমরা একটা পয়েন্ট নিলাম, ডি পয়েন্ট, ঠিক আছে। এখন যে পয়েন্টগুলো নিলাম, এটা যদি বি হয় এটাকে আমরা নাম দিলাম হচ্ছে বি ড্যাশ, এটা সি, এটা সি ড্যাশ, এটা ডি, এটা ডি ড্যাশ। এই পয়েন্টগুলোকে আমরা কি করব, যোগ করে দেব। যোগ করে দেওয়ার ফলে আমরা যে রেখাটা পাইলাম, ধরো আমি এগুলোকে একটু সাইজ করে নেই। যোগ করে দেওয়ার ফলে যে রেখাটা পাওয়া যাচ্ছে সেটাই আমাদের হচ্ছে যোগান রেখা, সেটাই আমাদের কি যোগান রেখা। যোগান রেখাকে এস আর এস বলা হচ্ছে এখানে। এখন এটার বর্ণনা কি, আমরা আশা করি খুব সহজ করে বোঝাতে পেরেছি, কারণ চিত্রটা দেখে অনেকে ভয়ে শেষ, কোনো কাহিনী নাই। আচ্ছা, আমরা এখন এটার বর্ণনা বলবো।
এখন আমি বলবো তোমরা প্রশ্নে কিভাবে লিখবে। তো প্রশ্ন লেখার জন্য প্রথমে তোমাদের বর্ণনা প্রয়োজন। আমি প্রথম থেকে সুন্দর করে বলছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমসি রেখাকে যোগান রেখা বলা হয়, কারণ এখানে এমসি উৎপাদনের পরিমাণ নির্দেশ করে। এই যে আমাদের কি কার্ড আমরা লিখে দিয়েছি, এমসি যোগান নির্দেশ করে। এমসি রেখা যোগান রেখা হিসেবে বিবেচিত হয় এখানে। এবং আমি এখানে বলেছিলাম যে এভিসি এর নিচের অংশ অর্থাৎ পরিবর্তনীয় খরচ তুলতে সক্ষম হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে এই যে ফার্ম পরিবর্তনীয় খরচ তুলতে সক্ষম হয়। সুতরাং এভিসি এর নিচের অংশ যোগান হিসেবে গণ্য হবে না। এভিসি এর উপরের অংশটা কি হবে? এভিসি এর উপরের অংশটা কি হবে? যোগান হিসেবে গণ্য হবে। কেন গণ্য হবে? কারণ নিচে থাকে হচ্ছে পরিবর্তনীয় খরচ, যেহেতু ফার্ম পরিবর্তনের খরচ তুলতে পারে, সুতরাং পরিবর্তনের খরচ যদি তুলতে পারে পরিবর্তনের খরচের কি দরকার? কোনো দরকার নেই। সুতরাং এভিসির উপরের অংশ কী হবে? যোগান রেখা হিসেবে গণ্য হবে। এখন এটা হচ্ছে আমাদের ক নং চিত্র, এটা আমাদের খ নং চিত্র। ক নং চিত্রে এমসি রেখার বি বিন্দুতে নিচের অংশ যোগান হিসেবে বিবেচিত হবে না, কারণ এটা এভিসি এর নিচে, কেননা এখানে কোনো ফার্ম উৎপাদন পরিচালনা করবে না। বি বিন্দুতে ফার্ম, আমরা যদি এটার নাম দিই যে ও P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে আমাদের P2 ধরলাম, P এটা হচ্ছে P1 ধরলাম, এটা P2 P1। আচ্ছা, এখানে ধরলাম হচ্ছে ও M2 M1, এখানে ধরলাম M2 M1, এখানে আবার সেমভাবে P2 P1। আচ্ছা, বিবিন্দুতে ও P2 দামে, যেহেতু ও অক্ষ বরাবর আমরা দাম নিয়েছি, এবং ও M2 পরিমাণ উৎপাদন এবং যোগান দেয়। কিন্তু এই বিন্দুতে একটা কথা আছে, এখানে ফার্ম কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। যেহেতু দেখতে পাচ্ছ এখানে এভিসি এবং দামের একটা সমান, যেহেতু আমরা যখন শাটডাউন পয়েন্ট পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ক্ষতি কোথায় থেকে শুরু হয়। সুতরাং এখানে একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই ক্ষতিতে ফার্ম উৎপাদন চালিয়ে যেতে পারে। এখন উৎপাদন চালিয়ে যাবে না, এটা নির্ভর করবে ফার্মের নিজস্ব ব্যাপারের উপর, নিজস্ব ইচ্ছার উপরে নির্দেশ করবে যে ফার্ম এখানে উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না। তবে এখানে ক্ষতি হলে ক্ষতির পরিমাণটা স্বল্পনিম্ন, ক্ষতি স্বীকার করে ফার্ম এখানে উৎপাদন চালিয়ে যেতে পারে। এখন দেখো, দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়ে কি হলো? এখানে ছিল দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়ে কি ও থেকে ওপি1-এ চলে গেল। এখানে 10 টাকা থাকলে ধরো এখানে 50 টাকা। ওপি1 যখন হলো তখন ফার্ম কি করলো? ও M1 উৎপাদন করলো। যদি দাম বেড়ে যায় ফার্ম তো উৎপাদন করবে, যে পণ্যের চাহিদা বেশি, দাম বেশি, সেটা তো বেশি করে উৎপাদন করবেই শিল্প প্রতিষ্ঠান। কথাটা কিন্তু এটাই, যখন দাম ওপি2 ছিল তখন এই পরিমাণ উৎপাদন করতো, আর যখন দাম এখানে চলে গেল তখন উৎপাদনের পরিমাণটা কি হয়ে গেল? বেড়ে গেল, এবং উৎপাদনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে যোগানও বেড়ে গেল। আচ্ছা, এটুকু আমরা লিখলাম এখানে। এবং আমরা এখানে সুন্দর করে কিন্তু লিখতে পারি, যেহেতু এখানে এই যে দাম উপরে খরচ নিচে, সুতরাং ডি বিন্দুতে কিন্তু ফার্ম এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। কিন্তু আমরা সাধারণভাবে আমরা যদি দেখি, এখন এগুলো বর্ণনা আমরা নিজেরাই দিতে পারবো। যেহেতু ডি বিন্দুতে এখানে খরচ নিচে, পি উপরে, তার মানে হচ্ছে এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে সব কিছু এইটুকু লিখে আমরা বলতে পারি যে বি বিন্দুর উপরের অংশ আমাদের হচ্ছে যোগান নির্দেশ করছে। এটা আমাদের খ নম্বর চিত্রের বর্ণনা। এখন ক নম্বর চিত্রের বর্ণনা। এখন খ নম্বর চিত্রে আমরা বলতে পারি যে ও P2 দামে ও M পরিমাণ যোগান, ও P2 দামে ও M2 পরিমাণ যোগান, এবং ও P দামে ও M পরিমাণ যোগান, ও P1 দামে ও M পরিমাণ যোগান এখানে নির্দেশ করে। এবং বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ এই বিন্দুগুলোর যোগ করলে এস আর সি রেখা পাওয়া যায়। তার মানে তোমরা বলতে পারো যে বর্ণনাটা শেষ। আমি এখন এখানে একটা কি কার্ড বলে দিই, যে মূল যে বিষয়টা, আচ্ছা এই প্রশ্নটার জন্য যে বিষয়টা জানা জরুরি, বোঝার জন্য যে বিষয়টা জানা জরুরি, নাম্বারের জন্য যে বিষয়টা জানা জরুরি, সেটা হচ্ছে এই দুইটা লাইন। অর্থাৎ এই দুইটা লাইন যদি তুমি সুন্দর করে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি খাতার মার্কসও পাবা, তুমি বুঝতেও পারবা, তুমি চিত্রপাট করতে পারবা। এই যে এই দুইটা লাইন, আসলে পুরো প্রশ্নটা তো দেখার দরকার নেই, কয়েকটা কি কার্ড দেখা দরকার। সবসময় আমি এটাতেই ফোকাস দিই যে চিত্রটা কী বর্ণনা। আমি যদি এটা না দেখে বলেই যাচ্ছি, যদি বর্ণনা বলেই যাই, তোমরা কি বুঝতে পারবো? আমি তো বুঝতে পারবো না এভাবে যদি কেউ আমাকে বোঝায়। আমি সবসময় চেষ্টা করি নিজের মতো করে বোঝানোর, আমি নিজের মতো করে বুঝি, যেটা তোমাদের কাছে শেয়ার করি মনে থাকার জন্য আর কি। যেহেতু ব্যষ্টিক অর্থনীতি এটা কিন্তু ম্যাথ সাবজেক্টের থেকে কম কিছু না, ম্যাথের থেকে কিন্তু কম কিছু না ব্যষ্টিক অর্থনীতি। কারণ তুমি এখানে চিত্র যদি তুমি সুন্দর করে আর্ট করতে পারো, এবং চিত্র কী চাইছে সেই বর্ণনা যদি তুমি লিখতে পারো সুন্দর করে, তাহলে তুমি কাটা মার্কস পাবা।
আর যদি এই চিত্র বাদ দিয়ে তুমি শুধু হজবরল লিখে গেলে 3 পেজ 4 পেজ কোনো লাভ নাই, মার্কস পাবা না, ব্যস্ত অর্থনীতিতে মার্কস পাবা না। কারণ চিত্রই হচ্ছে এটা আমাদের হচ্ছে মেইন এখানে জিনিস, মেইন ফর্মুলা। সুতরাং এই প্রশ্নের মেইন ফর্মুলা হচ্ছে এটা। আমি খুব শীঘ্রই এই অধ্যায় থেকে সালের কী কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে ভিডিও মেক করবো, সালের কোশ্চেনগুলো, এবং তোমরা দেখতে পারবো আমি সবসময় সালের কোশ্চেন এখানে সলভ করে, এবং আরও আমি সালের কোশ্চেন অ্যানালাইসিস করবো যদি পাই সেগুলো তোমাদেরকে, নতুন কোনো কোশ্চেন এসে থাকলে সেগুলো আবার ভিডিও মেক করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের ম্যাথ এবং পরিসংখ্যানের লেকচার কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সুতরাং সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।